কলকাতা বলে নয়, আমি মনে হয় প্রথম স্ট্যান্ড আপ কমেডিয়ান, কলকাতা স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসেবে আমি ইন্টারন্যাশনালি পারফর্ম করে এসেছি। মেলবোর্নে আমার শো ছিল আগের মাসে। পুজোতেও একটু কথাবার্তা চলছে, দেখা যাক, খুব শীঘ্রই জানতে পারবেন। কলকাতাতেও করছি একটু কম, ব্যাঙ্গালোরে একটা আছে সেপ্টেম্বর মাসে। এভাবেই করে যেতে চাই, মানুষকে হাসাতে চাই এবং মানুষের মনের মধ্যে একটুখানি ধাক্কা দিতে চাই, কারণ ধাক্কা না পেলে মানুষ জাগবে না, আর আমরা না জাগলে বাঙালিও জাগবে না। সবাই ভালো থাকবে। এটা তো আমাদের স্বভাব, ঢুস না খেলে হুঁশ হয় না। তো সেই কারণে এটা হয় কি, বিভিন্ন এই সমস্ত যে পডকাস্ট গুলো আছে বা বিভিন্ন যে রিলস গুলো থাকে, আজকাল কিন্তু আমাদের দিনের একটা বড় সময় কেটে যায় রিলস দেখতে দেখতে। প্রত্যেকে কম বেশি সকলেরই অভ্যেস আছে যে অফ টাইমটাতে রিলস দেখছে। কেউ হয়তো মারাত্মক দেখেন, কেউ হয়তো একটু কম দেখেন, কিন্তু দেখেন কম বেশি সকলেই। এবং সেই রিলসের সুবাদেই এদের সকলের সঙ্গে এরা আমাদের ঘরের লোক হয়ে উঠেছে। এবং শুধু ঘরে নয়, মানে এখন তো বলা ভালো যে মোবাইলটা হয়ে গেছে পার্টিকুলার ব্যক্তিগত, অতএব একদম ব্যক্তি বন্ধু হয়ে গেছে। স্বাভাবিকভাবেই এই যে এক একটা ভাবনা চিন্তা বলতে বলতে বিভিন্ন চরিত্র হয়ে উঠে একটা কোনো মেসেজ দেওয়া, একটা কোনো খবর কানে পৌঁছে দেওয়া, অন্তত খবরটাকে সেই খবরগুলো কিন্তু আমরাও জানি, ভুলে থাকি, কিন্তু খবরটাকে জাগিয়ে দেওয়া আরেকবার, সেই কাজটাই এরা নিরন্তর করে চলেছে। তার জন্যই একটা বিরাট বড় হাততালি এদের প্রাপ্য। সারা বাংলা জুড়ে যারা যারা এই কাজ করে চলেছেন, যে আমাদের ভেতরে থাকা ঘুমন্ত বোধ এবং চেতনা তাকে আরেকবার করে জাগিয়ে দিচ্ছে এই সমস্ত চরিত্রগুলোর মধ্যে দিয়ে, এই সমস্ত কন্টেন্টের মধ্যে দিয়ে। আজকে বঙ্গশিরোপা সম্মান তাই তাদেরই মঞ্চে বেছে নিল, যারা আমাদের প্রত্যেক দিনের ঘুমিয়ে থাকা বোধগুলোকে আরেকবার ঠোকা দিয়ে জাগিয়ে দিতে পারছে। সেটা শব্দে হোক, সেটা চেতনায় হোক, সেটা ভাবনায় হোক, বা সেটা বৈঠকি আড্ডায় হোক। এবারে আমাদের একটি বই প্রকাশ কেন না, আমাদের এই যে বিভিন্ন মানুষের যারা ভিভিআইপি ক্যাটাগরিতে আজকে রয়েছেন, তাদের সাফল্যের কাহিনী নিয়ে একটি বই নির্মিত হয়েছে, সাফল্যের সাতকাহন। এই সাফল্যের সাতকাহন বইটি এবার আপনাদের সামনে প্রকাশ করা হচ্ছে। মঞ্চে যারা রয়েছেন, সঙ্গে আমাদের ভুবন চট্টোপাধ্যায়, সকলের সম্মিলিত প্রয়াসেই এখানে উপস্থিত মঞ্চে 5 জন রয়েছেন, ওই 5 জনই সাতকাহনের উদ্বোধন করুক। মন্দ কি? সাথে পাচ্ছে একদম। সাফল্যের সাতকাহন প্রকাশিত হলো। অসিত বরণ চক্রবর্তীকে বরণ করে নিচ্ছে শ্রী বিশেষ সাধারণ সম্মান প্রদান করা হচ্ছে শ্রী অসিত বরণ চক্রবর্তীকে। প্রদান করছেন স্বরলিপি লিপি। বিশেষ সাধারণ সম্মানে ভূষিত করা হলো শ্রী অসিত বরণ চক্রবর্তীকে। মানপত্র তুলে দেওয়া হচ্ছে এবং সঙ্গে আমাদের সদ্য প্রকাশিত সাফল্যের সাতকাহন বই স্মারক। আমি শ্রী অসিত বরণ চক্রবর্তীকে তার কাজের ব্যাপারে সামান্য দু একটা কথা একটু বলবার জন্য অনুরোধ করছি। তার কাজের ব্যাপারে সংক্ষেপে দু একটি কথা শুনে নেব তার কাছ থেকে।
হ্যালো, মঞ্চে উপস্থিত সকল শুভানুধ্যায়ীদের প্রণাম ও ভালোবাসা জানাই। তো আমার কাজ হচ্ছে প্রান্তিক ছেলে মেয়েদের নিয়ে কাজ করা, গ্রাম থেকে গ্রামান্তরে ছেলেদের, এবং অঙ্কন প্রতিযোগিতার বাইরেও যে একটা জগৎ আছে, এক্সিবিশন, প্রদর্শনী, মানে সেটা খায় না গায়ে মাখে, সেজন্য আমাদের অনেক কিছু কনসিডার করতে হয় সব দিক থেকে। তো আমরা একদম প্রত্যন্ত গ্রামান্তর ছেলে মেয়েদেরকে নিয়ে আমার স্কুল থেকে প্রত্যেক বছর আয়োজন করা হয় গোলপাক রামকৃষ্ণ মিশনে চিত্র প্রদর্শনী। তো একদম প্রত্যন্ত গ্রামান্তরের ছেলেরাও জানে যে এক্সিবিশনটা কি। তো এর জন্য যা কষ্ট করতে হয় তাই করব। এবং আমার গ্রামের, আমি যে স্কুল থেকে বড় হয়েছি, সেই স্কুলের 100 ছাত্রছাত্রীকে আমি সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ দিই। এটা আমার কাছে প্রাপ্তি। আর এই সব পাগলামোগুলো আমার বাবা মা সহ্য করেছে বলে আজকে আমি এই জায়গায় এসেছি। আর সবচেয়ে বড় কথা, যে আমার সহধর্মিণী হতে চলেছে আজকে। এই মঞ্চটাই অদ্ভুত। আর যে তন্ময় রায়চৌধুরী, আর যে রয়, তারও কাজ ছিল শব্দ নিয়ে, বাচিক শিল্প নিয়ে। এখন সেই শব্দ নিয়েই তো সে কাজ করে যাচ্ছে। এক শব্দশিল্পী আর এক শব্দশিল্পীকে সম্মান জানাচ্ছে। এক বিরল মুহূর্ত। হাততালিটার একটু জোরে হলে বোধহয় মানপত্র তুলে দেওয়া হলো। স্মারক শ্রী নন্দন সিংহ মহাশয়কে তার কাজের ব্যাপারে সামান্য দু একটি কথা বলবার জন্য অনুরোধ করছি। এখানে যারা আছেন সকলকে আমার অন্তরে শ্রদ্ধা, প্রণাম এবং ছোটদের স্নেহ, ভালোবাসা। আমি দীর্ঘ 40 বছর ধরে শুনলেন যে কাটোয়ায় বহু বচন আমি একটি আবৃত্তি সংস্থা চালাই। ওই আবৃত্তি সংস্থায় যখন প্রথম শুরু হয় 1987 সালে, তখন মাত্র 7জন ছেলে মেয়ে নিয়ে শুরু হয়। তারপরে এখন ওই সংস্থার আবৃত্তির সংস্থার ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 300। আমরা 87 সালে শুরু করেছি, 1987 সালে, আর এখন 2026। এর মধ্যে আমরা আকাশবাণী কলকাতাতে শিশুমহল, গল্পদাদুর আসর, যুববাণী সবেতেই আমরা অংশগ্রহণ করেছি কাটোয়া বহু বচনের নামে। আর এখানে আমার ছেলে আছে, ছেলের বৌমা আছে, তারাও এসেছে। ওরাও আকাশবাণীর সঙ্গে যুক্ত ছিল। আর যে মহুল এখানে কৃষ্ণগড়ের দিকে চেনে। তারপরে আমার ছেলেও প্রথম শুরু করেছিল রেডিওতে, শুভজিৎ সিংহ। তারপরে এখন ও অন্যত্র চাকরি করে, কলকাতাতেই বাসিন্দা এখন। আমি আপনাদের সামনে এই সম্মান পেয়ে আমি কৃতজ্ঞ। আপনারা যারা এখানে আছেন সকলেই সম্মানিত হবেন, অনেকেই সম্মানিত হবেন। এবং সম্মান পাওয়াটা বড় কথা না, সম্মান ধরে রাখাটাই বড় কথা। আমরা যেন আপনাদের আশীর্বাদ পাই, পরবর্তীকালে যেন কাজটা ঠিক মতো করতে পারি, এই আশীর্বাদ করবে। আর 2 লাইন কবিতা বলি। আমাদের ভালো করো হে ভগবান, সকলের ভালো করো হে ভগবান, আমাদের সব লোকে বাসিবে ভালো, আমরাও সকলেরই বাসিব ভালো। রবে না হিংসা দেশ, দেহ ও মনের ক্লেশ, মাটির পৃথিবী হবে সর্ব সমান হে ভগবান। জ্ঞানের আলোক দাও হে ভগবান, বিপুল শক্তি দাও
হে ভগবান, তোমারই দেওয়া জ্ঞানে চিনিব তোমায়, তোমার শক্তি হবে কর্মে সহায়। ধর্ম যদি সাথী হয়, রবে না কো দুঃখ ভয়। বিপদে পড়িলে তুমি করো যেন ত্রাণ, হে ভগবান। কাজী নজরুল ইসলামের লেখা, এটা আমাদের শোনাবেন। ধন্যবাদ শ্রী নন্দন সিংহ মহাশয়কে। এরপরে মঞ্চে আহ্বান করছি শ্রীমতী সৃষ্টি সাহুকে। দর্শন শাস্ত্রে মাস্টার্স করেছেন, পাশাপাশি একজন চিত্রশিল্পী, যার আঁকা ছবি চিত্রকলা শিল্প জগতে অত্যন্ত সমাদৃত হয়েছে। প্রদর্শনীশালা থেকে ছবি বিক্রির টাকা দিয়ে পথ শিশুদের সহযোগিতা এবং সাহায্য করে থাকেন। শিল্পী ও সমাজসেবী হিসেবে তাকে উত্তরীয় পড়িয়ে প্রণাম জানাই। হ্যাঁ, বয়সটা হয়তো একটু খুবই কম বা বেশি জানি না, তবে চিন্তাধারাগুলো একটু ছোট থেকেই বড়দের মতো কাজ করার। জানি না এটা ঠিক ঠিক কি ভুল, তবে ছোট বাচ্চাদের সাথে থাকতে, তাদের সাথে মিশতে বয়সটা বেড়েছে, কিন্তু তাদের সাথে এখন খেলতে কিন্তু আমি ভুলি না। আর ছবির মাধ্যমে আমার মনে হয় ছবি একটা থেরাপির মতো কাজ করে। তো আমি রেগে গেলেও ছবি আঁকি, আর খুব আনন্দ থাকলেও ছবি আঁকি। তো রেগে গেলে কিরকম ছবিটা হয়, রেগে গেলে ছবিটা হয় খুব সুন্দর একটা ছবি আঁকছি, হয়তো শেষ মুহূর্তে দাঁড়িয়ে আছি, সেই মুহূর্তে ছবিটাকে পুরো একদম কেটে একদম তার সব শেষ করে দিলাম, কিন্তু রাগটা সেই মুহূর্তে ঠান্ডা হয়ে গেল। পরের মুহূর্তে যখন দেখি যে ছবিটা শেষ, সেটা আর বোঝানো যাবে না, আবার প্রথম দিয়ে করতে হবে। সেই মুহূর্তে রাগটা ঠান্ডা হলো, কিন্তু সেটাকে আবার নতুন ভাবে করা, সেটা কিন্তু আরো পরের ধাপে বেশি ভালো হয়। আর ছবির মাধ্যমে সবার কাছে এগিয়ে গেছি। আর কর্মশালাতে যে ছবিগুলো আমার বিক্রি হয়, সেই টাকাগুলো আমি, টাকা তো আছে, বাবা দাদু তো ভালোই মানুষ করছে, সেই ওদিকে কোনো অসুবিধা নেই। তো আমি সেই টাকাগুলো নিয়ে কি করবো, সেই টাকাগুলো আমি বাচ্চাদেরকে, মানে পথচারী শিশু তাদেরকে দিতে চাই। আমার ছোটবেলায় মা নেই, তো যে বাচ্চাগুলোর মা নেই বা যারা পথে একলা করে যেতে চায়, বয়সটা কম, কিন্তু অভিজ্ঞতার দিক থেকে আমার মনে হয় কিছুটা হলেও অভিজ্ঞতা একটু বেশি অর্জন করেছি। অনেক মানুষকে চিনতে শিখেছি, সর্বোপরি একটু অভিজ্ঞতা অর্জন করেছি। আর সাফল্যের সাত কাহানি বইয়ে নিজের নামটা লেখাতে পেরেছি। আমার গল্প হয়তো সবাই পড়বে, এটার জন্য খুব খুশি। আর সবাইকে আবারও প্রণাম। আমার বক্তব্য এখানে শেষ করছি। আর অবশ্যই সবাই মন খুলে একটু হলেও কলম খাতা নিয়ে বসবেন, যা মন তা আঁকবেন, দেখবেন আনন্দ পান কিনা, তারপর জানাবেন পরে যদি আবার কোনোদিন আপনাদের সাথে দেখা হয়। থ্যাংক ইউ। রাগের মাথায় ধ্বংস, তারপর আবার নতুন। পায়েল ঘোষের হাতে বিশেষ সাধারণ সম্মান তুলে দেওয়া হলো অভিষিক্তা কালচারাল ইউনিট এবং ইনার আইয়ের পক্ষ থেকে আয়োজিত বঙ্গ শিরোপা সম্মান 2026-এ। পায়েল ঘোষকে অনুরোধ করব তার কাজের ব্যাপারে, তার পশুপ্রেম এবং। আমি পায়েল ঘোষ, পূর্ব বর্ধমানের বাসিন্দা। আমি ওর গ্রামে থাকি, পূর্ব বর্ধমানে। আমি একজন কবি ও সমাজসেবী হিসেবে এবছর 2026-এ বঙ্গ শিরোপা সম্মান পেয়েছি।
আমি খুবই গর্বিত আমাকে এই সম্মানে সম্মানিত করার জন্য। আগামী দিনে আপনারা আমাকে আশীর্বাদ করুন যেন আমি মৃত্যুর দিন পর্যন্ত আমি কবিতা এবং পোষ্যদের সেবা দিতে পারি। ধন্যবাদ। ভালো আপনারা ভিডিও করেছেন তো? হ্যাঁ করেছি। পাঠিয়ে দেবেন। পুরস্কার এবং সম্মাননা তুলে দিচ্ছে স্বরলিপি লিপি। বঙ্গ শিরোপা সম্মান 2026-এ আমাদের মধ্যে এই মুহূর্তে উপস্থিত হলেন আমাদের আজকের বিশেষ অতিথি, আমাদের অত্যন্ত কাছের মানুষ শ্রীমতী অনামিকা সাহা মহাশয়া। আর একবার স্বাগত জানাই। বঙ্গ শিরোপা সম্মানে ভূষিত হচ্ছেন শ্রীমতী সুপর্ণা ঘোড়াই। শ্রীমতী সুপর্ণা ঘোড়াই কাজের বিষয়ে তার নিজের জগৎ এবং কাজের পরিধি বিষয়ে দু একটি কথা শুনবো তার কাছ থেকে। নমস্কার, আমি সুপর্ণা ঘোড়াই। এখানে উপস্থিত সকলকে আমার প্রণাম, শ্রদ্ধা। পেশায় আমি একজন হাই স্কুলের শিক্ষিকা, 11-12 হিস্ট্রি ডিপার্টমেন্টে আছি। আর আমি একজন লেখিকা, অনুগল্পের লেখিকা। বর্তমানে 9টি গল্পের বই আছে, এছাড়া 10ম বইটির কাজ চলছে। এছাড়া 20টির বেশি পত্রপত্রিকায় লেখালেখি করি। এছাড়া আমার সাধনা, আমার ভালোবাসা, যদিও পড়াশোনা ছাড়া আমি কিছু বুঝি না, পড়াশোনা আমার ভালোবাসা, তারপর লেখালেখি ভালোবাসা তো আছেই। আমার নাচ, ওটা ছাড়া আমি থাকতে পারি না, একদম পারি না। তো ক্লাসিক্যাল ডান্সার আমি। বর্তমানে বহু বছর কিছু প্রতিকূল পরিস্থিতির জন্য আমি নাচের চর্চা করেছি, কিন্তু কোনো প্রোগ্রাম করতে পারতাম না, সেটা মানে আমার সাংসারিক পরিস্থিতির জন্য। আজকে মানে বহু অনুষ্ঠানে আমি অ্যাকচুয়ালি আমার না পুরো সপ্তাহ জুড়ে আমার অনুষ্ঠান থাকে, আমি প্রচুর অনুষ্ঠানে যাই, অনুষ্ঠান করি, নাচের অনুষ্ঠান করি, অ্যাওয়ার্ড শো থাকে। তো সেখান থেকে অনেক অ্যাওয়ার্ড পাই, ঝুলি ভরে গেছে, কিন্তু অনেক শিক্ষা নিয়ে আমি আসি, সেটা আমার কাছে বিশাল। আমি আজকেও এখানে এসেছি, এখান থেকে অনেক অনেক শিক্ষা অর্জন করে নিয়ে যাব। বহু মানুষ, বহু চেনা মুখ আমি দেখতে পাই, বহু জায়গায় পরিচয় হয়, ভালো লাগে। তো আজকে কয়েকটা কথা আমার খুব বলতে ইচ্ছা করছে, অন্যান্য জায়গায় বলি না সেভাবে। সেটা হলো গিয়ে, আমাদের জীবনে তো প্রত্যেকেরই কিছু ওঠানামা থাকে, সংগ্রাম করে তারপরেই মানুষের দাঁড়াতে হয়, কারোর বেশি কারোর কম। আমার জীবনেও ছিল। ছোটবেলা থেকে বাবা মার কাছে শুনেছি, আমার যখন নাকি জাস্ট আমি দাঁড়াতে শিখেছি, কথা বলতে পারতাম না ঠিক মতো, আমি তখন থেকে নাকি নাচ ভালোবাসি। সেটা দেখেই আমাদের এই মধ্যবিত্ত ঘরে বাবা মা নাচে দেন, সেই থেকে নাচের পথ শুরু। নাচ ছাড়া চলতে পারতাম না। সেই জায়গায় বেশ কিছু বছর সংসারের কিছু মানুষের, তাদেরকে গুরুত্ব দিতে গিয়ে নাচটা প্রায় বন্ধ করে দিয়েছিলাম, মানে শো করা। বর্তমান আবার পরিস্থিতি ঠিক হয়েছে, ভগবান আমার সৃষ্টিকর্তা আমাকে আবার সুযোগ দিয়েছে। প্রতি মাসে একটি বা তার চেয়েও বেশি আমি কলকাতার বড় বড় মঞ্চে পরিবেশনা করি। এটা অবশ্যই মানে সেই সৃষ্টিকর্তার কাছে আমি কৃতজ্ঞ যে আমাকে সেই পরিস্থিতি আবার সামনে দিয়েছে। আর লেখালেখির কাজ তো চলছেই। স্কুল সামলে আর সংসারের একটা বড় পরিধি সামলে অনেক সময় খুব কষ্ট হয়, কিন্তু তার মধ্যেও বের করে লেখালেখি করি। লেখক বা লেখিকা তার মনের ভাব তো প্রকাশ করে তার লেখার মাধ্যমে। ওই একটা জায়গা আমার মনে হয় যেখানে আমরা আমাদের কথা বলতে পারি। ওই মায়ের, কিংবা যদি বলি বিন্দু মাসি, একদম তো স্টার মার্ক একটা চরিত্র। ফলে আমাদের সকলের কাছে এই মুহূর্তে যারা সিনিয়র অ্যাক্ট্রেস রয়েছেন তাদের মধ্যে অন্যতমা শ্রীমতী অনামিকা সাহা মঞ্চে আসছেন।
শ্রীমতী অনামিকা সাহা 1973 সাল থেকে তিনি অভিনয় করছেন 2026, একটা দীর্ঘ পথ অভিনয়ের সঙ্গে তার সহাবস্থান, অভিনয়েই তার জীবন, অভিনয়েই তার আত্মপ্রকাশ, অভিনয়েই তার অভিব্যক্তি, সমস্তটা। না, সেটা চাই না, সেটা কখনোই চাই না। বহু স্বনামধন্য অভিনেতার সঙ্গে তার কাজ করা, এমনকি উত্তম কুমারের সঙ্গেও স্ক্রিন শেয়ার করা। হ্যাঁ, নিশ্চয়ই আমরা সেই সমস্ত গল্প শুনবো তার কাছ থেকে। তবে শুরুর আরেকটা শুরু থাকে, আমাদের সকলের প্রিয় অনামিকা দিকে প্রথমে বরণ করে নিচ্ছে NRI এর কর্ণধার শ্রী ভুবন চট্টোপাধ্যায় এবং অভিষিক্তা কালচারাল ইউনিটের কর্ণধার শ্রীমতী কৃষ্ণকলি বসু। ভুবনদা কোথায়? মঞ্চের ভুবনে ভুবনদাকে দেখা যাচ্ছে না। এই তো ব্যাচ পরিয়ে বরণ করা হচ্ছে। এরপরে উত্তরীয় পুষ্পস্তবক, এক অত্যন্ত আনন্দ এবং আবেগঘন মুহূর্ত। আমরা যারা এই প্রজন্মের, যারা সেই প্রজন্মের মানুষের হাত ধরে চলতে চাই, সেই পথ চলার জায়গাটা বোধহয় এই মঞ্চ আর একবার করে ফিরিয়ে দেয়। শ্রীমতী অনামিকা সাহাকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে দিচ্ছে ভুবন চট্টোপাধ্যায়। সবাইকে, উপস্থিত যারা আছেন, আমার আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন। আমার অনেক দিন আগে কৃষ্ণকলির সঙ্গে দেখা হয়েছিল, অনেক বছর আগে। তো কৃষ্ণকলি আমি ভুলেই গেছি, হঠাৎ একটা ফোন গেল দিন 10-15 আগে। ফোনটা আমি কৃষ্ণকলি বলছি, আমি সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল গানটার কথা। কৃষ্ণকলি, আমি বলি গান ছিল না রবীন্দ্রনাথ ঠাকুরের, তো আমি বলছি ভাই কৃষ্ণকলি নাম, কে কৃষ্ণকলি? তখন বলছে, ও বুঝতে পেরে গেল দিদি আমায় ভুলে গেছে। তখন বলল যে আমি এরকম একটা অনুষ্ঠান করছি, তো দিদি আমাদের খুব ইচ্ছে আপনি একবার আমাদের ওখানে যদি যান। আর কবে? বলো 5 তারিখ রোববার। কখন? দুপুরবেলা। আমি মনে মনে ভাবলাম রবিবার দিন ছুটি পেয়েছি, তো দুপুরবেলা যাবো। কে কৃষ্ণকলি বললো বাচ্চাদের নাচের নাকি আমি একটা প্রতিষ্ঠান খুলেছি, সেইখানে আমি অত শত বুঝলামও না। তখন আমি খুব ব্যস্ত ছিলাম, ফুলপিসি এডওয়ার্ডের তখন আমাদের প্রমোশন চলছে। প্রত্যেক দিন হলে হলে গিয়ে গিয়ে সেই সবাইয়ের সমস্ত দর্শকের সঙ্গে আমরা মিট করতাম। প্রায় 12টা হল আমি মিট করেছি, গেছি। তো সেই সময় আমি ভাবলাম না, একটি মেয়ে বলেছে, মেয়েটি হয়তো ভালো কিছু চায়। ও বললো একটা বঙ্গ শিরোপা এরকম একটাই দেব। আমি বললাম যে আমি তো বঙ্গনারী পেয়েই গেছি আগেই, হ্যাঁ। তো তাও কিরকম মনটার মধ্যে হলো, আমি বললাম ঠিক আছে আমি যাবো 5 তারিখে। যাই হোক, আজকে এসে ভীষণ ভালো লাগছে এবং ওকে দেখতে পেয়ে আমি চিনতে পারলাম যে আমি ভুলে গেছিলাম। তখনই মনে হলো যে না, বয়স হচ্ছে, কিন্তু আগে মনে হয় না, কারণ আগে তো সেই আগের আমিই রয়ে গেছি। এই সব জায়গায় গেলে মনে হয় ওই হ্যাঁ তো হ্যাঁ এইটা করেছিলাম। তো সেই জন্যই আমি ওর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে ও এত সুন্দর একটা
অ্যাটমসফিয়ার, একটা ঘরোয়া অনুষ্ঠান। কারণ যেখানে আমি যাই, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, কৃষ্ণনগর, মানে গ্রাম আমাকে যে কত ভালোবাসে, ওইসব জায়গায় আমি না গিয়ে পারি না। আর সেখানে হাজারে হাজারে লোক এই ছবি ডায়লগ বলো, ওই ছবিটা এইসব করে। কিন্তু এরকম শান্ত হলের মধ্যে এরকম সুন্দর একটা অনুষ্ঠান আমাকে মুগ্ধ করেছে, আমার খুব ভালো লেগেছে। এবার বলি যে 50 বছরের অভিনয় জীবনে 17 বছর বয়সে আমি এসেছিলাম, এখন আমার 67 রানিং। তো আমি সেটা যদি বলতে যাই তাহলে ওরা আর কোনো অনুষ্ঠান করতে পারবে না। সেই জন্য আপনারা যারা দর্শক তাদেরকে বলছি, কিছু মনে করবেন না, উনি আমাকে বলেছেন বলতে, কিন্তু সেটা বলা, সবটা বলা সম্ভব নয়। কিছু কিছু বলি যে মানুষের এখানে যেহেতু মেয়েরা মিলে এই প্রতিষ্ঠানটা করছে, সেই জন্যই যে একটা মেয়ে যদি ঠিক রাস্তায়, ঠিক মেয়ে কেন, ছেলে মেয়ে উভয়ে ঠিক দৃষ্টি নিয়ে যে না আমাকে ওইখানে পৌঁছতে হবে, সেটা যেভাবেই হোক, তো ঘাত প্রতিঘাত সব সময় থাকবে, তাকে আমি উতরে উতরে যাব, দেখা যাক না কি হয়। তো আমার জীবনটাও তাই, আমি একের পর এক আমার রং ময়লা ছিল বলে তখনকার দিনে ছবিতে না ও তো কালো, ওকে এই চরিত্রে মানাবে না। কত জায়গায় কলকার সাইন হতো আগে, যাকে নেবে যে চরিত্রে কলকার সাইন করা হতো, সেটা করে এসছি। তারপরে ডিরেক্টর বলেছে, অনামিকা দুঃখ করিস না, হ্যাঁ ওরা সুমিত্রা মুখার্জিকে নিয়ে নিয়েছে, ওই বললো যে না ওই গ্লামার ফর্সা রং দরকার, তাই অঝোরে কান্তাম, ভীষণ খারাপ। সেটাকে বিশ্বাস করে তুমি পিছিয়ে এসো না, তোমার উদ্দেশ্য যদি থাকে যে আমি ওইখানে পৌঁছবো, বলুক না ওরা। যেসব আত্মীয়রা বলেছিল, আমার মা শুধু কাঁদতেন, এখন তিনি নেই, ওপর থেকে দেখছেন, তারা এখন একটু তাদের বাড়িতে কোনো অনুষ্ঠানে আমাকে নিয়ে যাওয়ার জন্য হাতে পায়ে ধরে কাঁদে ফোনে। কিন্তু আমার ওই একটাই কথা মনে পড়ে যে না, আমার মা কি কষ্ট দিয়েছে ওরা, আমার মা নেই এখন, মা যদি থাকতেন আমি যেতাম, মা নেই আমি যাব না। কাজেই এটাই পাওয়া, ঈশ্বরের ঘর আছে তো, ঈশ্বর না থাকলে আমরা থাকতাম না, তারই সব কারসাজি। তিনি দেখতে চান যে এ কতখানি দৌড়তে পারে, সত্যিকারের কতখানি ক্লান্তির পর সে পড়ে যাবে, পড়ে যদি যায় ঈশ্বর কিন্তু তুলবে, সেই তোলা কিন্তু অনেক বেশি পাওয়া। নিজে পড়ে যাওয়া, নিজেকে ওঠানো সেটা বড় কষ্টে, কিন্তু পড়ে গেছি আমি, আমার ওঠার ক্ষমতা নেই, আমি উঠে গেলাম, উঠে দাঁড়ালাম। বিয়ের পর 6 বছর আমার শ্বশুরমশাই উকিল ছিলেন, আমাকে অভিনয় করতে দেননি, বললেন যে শোনো, সিনেমাটা করো না, কারণ তোমার গলাটা সুন্দর, তুমি রেডিওর নাটক করো, আমার খুব ভালো লাগে, তুমি রেডিওর নাটকই করো। আমার বাবা শুনে বললেন না, উনি যখন বারণ করেছেন কি দরকার, তুমি করো না। তারপর আমার মেয়ে হলো, 6 বছর আমি অভিনয় করিনি। 6 বছর পর আমি থাকতে পারছি না, আমাকে যেন কি ডাকছে, আমি অভিনয় না করে আর থাকতে পারছি না। তখন চিরঞ্জিত চক্রবর্তীর সঙ্গে আমরা একটা নাটক করতাম গ্রামে গ্রামে, তখন বলতো ওয়ান ওয়াল নাটকটা, মায়ের মর্যাদা নাটকটার নাম। তো চিরঞ্জিতকে ওই নাটক করে ফেরার সময় ধাবায় আমরা খেতাম, তো ওইখানে একসঙ্গে বসে আমি বললাম কি করি বলো না, আমি আর পারছি না থাকতে, আমি অভিনয় করতে চাই। তখন চিরঞ্জিত আমাকে বলেছিল যে অনামিকা, আমার কি মনে হয় জানো, তুমি মোটা হয়ে যাও, মোটা হয়ে তুমি এই হিরোইন ফিরোইন ছেড়ে দাও, তুমি ক্যারেক্টার রোল করো। তোমার শ্বশুরমশাই উকিল তো, প্যান্ট দিয়ে
তোমাকে বন্ধ করে দিয়েছেন, তুমি যাকে তাকে জড়িয়ে ধরছো, যাকে তাকে নিয়ে শুয়ে পড়ছো, এইসব ওনারা বনেদি ফ্যামিলি ওনারা নিতে পারবেন না। তুমি তার থেকে মা, মাসিমা, বৌদি, ঠাকুমা এইসব রোল করো, দেখবে তুমি বাংলায় একটা জায়গা পাবে। তার মানে আমি কি করে মোটা হব? তখন আমি এরকম পাতলা, আমি শুধু নাচি। বেশিরভাগ আগের ছবি, এখনকার ছেলে মেয়েরা দেখে না। খেলার পুতুল তরুণ মজুমদারের ঘর থেকেই তো আমি এলাম। প্রথম ছবি করলাম সংসার সীমান্তে, তারপরে ছবি খেলার পুতুল, অনুপ কুমার আমার বর, তখন আমার ঠিক 18 বছর বয়স। আর গণদেবতা একটা নিচে ছিলাম। তো এরকম করে আমি চলছিলাম, তারপরে বন্ধ হয়ে গেল। বললো কি তুই দুপুরবেলা ফেনা ভাত খা, খেয়ে ঘুমো 2 ঘন্টা, একটু মুখটা নিচু দিকে করে ঘুমো। আর রাত্রির বেলা দুপুরবেলার যে ভাত সেটাকে জল দিয়ে ভিজিয়ে রেখে দে, সেই চোটকে ওই জল শুদ্ধ ওই পান্তা ভাতটা খা, খেয়ে ঘুমো। আর যে সিজার বেবি বলে পেটের জন্য বেড ফেড দিয়েছে, ওসব করবি না, এক্সারসাইজ করবি না, তুই দেখ 3 মাসের মধ্যে তোর কি করে ইয়ে হয়, তুই কিভাবে তৈরি হোস। সত্যি সত্যি আমি তাই করলাম, এবং 3 মাস বাদে আমার এরকম পাতলা গাল ছিল, পেট মোটা হয়ে গেল, গাল ভরাট হতে থাকছে দেখে। তখন আমি, আপনারা এইটা জানেন না যে বাংলা প্রসেনজিৎ চ্যাটার্জির সঙ্গে 10 জন বম্বে হিরোইনের পাঠ করেছিল। প্রথম ছবি হচ্ছে অমর সঙ্গী, যেটা অমর হয়ে আছে, যে গান আজও চলে। মানে প্রসেনজিৎ চ্যাটার্জি ওখান থেকেই উঠলো। তাতে হিরোইন করেছিল বিজয়তা পণ্ডিত, তার ডাবিং আমার করা। এবং এই জুহি চাওলা, মন্দাকিনী যতগুলো এসেছিল সব ডাবিং আমি করেছি, ওদের একটাও মুখা পর্যন্ত নেই। তারপরেই ওই ইয়ে করতে মহুয়া রায়চৌধুরীর অ্যাক্সিডেন্ট, মারা গেল। বীরেশ চ্যাটার্জি আমার বাড়িতে এসে হাত ধরে বললো, অনামিকা তুই বাঁচা, এই রোল অসম্ভব, অন্য কেউ পারবে না। আর ধূপ মহুয়াকে আমার ভীষণ ভালো লাগতো, আমার কান্না পেয়ে যাবে, আমি করতে পারবো না। বললো কিচ্ছু হবে না, তুই করে দে ডাবিংটা। অনুরাগের ছোঁয়া সুপারহিট, তাপস পাল, মহুয়া রায়চৌধুরী। ও ডাবিংটা করে যেতে পারিনি, শুটিংটা কমপ্লিট করে তারপর মারা গেছে। অনুরাগের ছোঁয়া, অভিমান সব হিট ছবি, সব ডাবিং আমার করা। 5000-এর উপরে নাটক করলাম, কিন্তু অভিনয় সিনেমায় পর্দায় করতে পারছি না। এই যেন পুরে পুরে খাচ্ছে ভেতরটা। হঠাৎ জুহি চাওলার ছবিটা ডাবিং করে লাঞ্চ ব্রেক দিয়েছে NT1 স্টুডিও, আমি বাইরে বেরিয়ে দাঁড়িয়ে একজনের সঙ্গে কথা বলছি। তো এক ভদ্রলোক, খুব সুন্দর ভদ্রলোক, বলে মানে বাচ্চা ছেলে, বিজয় খেমকা ওর নাম, প্রডিউসার। ও এসে, নমস্কার দিদি, বিয়ে করে চলে গেলে না কি কাজ করবেন না? আমি বললাম না, এই করবো ভাবছি, এখন তো ডাবিং করছি, সবাই তো আমাকে ডাবিং নেত্রী বলে। তো বললো না না ছবি করুন, বলেই বললো যে ওই দেখুন 3 জন লোক দাঁড়িয়ে আছে না, ওনারা বাংলাদেশ থেকে এসছেন, তো আপনার সঙ্গে একটু কথা বলতে চান, আমি ডাকবো? আমি হ্যাঁ ডাকো। ওনারা 3 জন এলেন, এসে হাত জোর করে নমস্কার করে বললেন, দিদি আমরা বাংলাদেশ থেকে আইসি, দিদি এইখানে একখানা ছবি করুন বললাম। তো ছবিটা একটা রোল আপনাদের দেখতাম, মনে হলো যে আপনি একেবারে ফিট, তো আপনি করবেন দিদি? আমার তো মনে পড়ে গেল শ্বশুর মশাইয়ের মুখটা, আমি তো বলতে পারবো না। তখন আমি বললাম, দেখুন আমি বলতে পারবো না, কালকে সকালে আপনারা আমার বাড়িতে আসুন, আমার শ্বশুর মশাইয়ের কাছে আমি জিজ্ঞেস করবো, উনি যদি রাজি থাকেন তাহলে আমি করবো। বাংলাদেশের মানুষ তো ভীষণ মন ভালো হয়, এত মিষ্টি ফিষ্টি নিয়ে সকালবেলা আমার বাড়িতে এসছেন। আমি নিয়ে গিয়ে আমার শ্বশুর মশাইকে বললাম যে বাবা ওনারা কি বলবেন একটু শুনুন। তখন ওনারা বলতে, নিবেদিত প্রাণ সমর্পণের জন্য তাকে বিশেষ সাধারণ সম্মানে ভূষিত করা হচ্ছে। মমতা দেখি সম্মাননা প্রদান করবার জন্য আমরা অনুরোধ করব শ্রী শুভম চৌধুরীকে।
শ্রী শুভম চৌধুরী আমাদের সকলের প্রিয় মমতা দের হাতে বঙ্গ শিরোপা সম্মান সমর্পণ করছেন। বঙ্গ শিরোপা সম্মানের বিশেষ সাধারণ সম্মানে ভূষিত করা হলো শ্রীমতী মমতা দেকে। স্মারক এবং মানপত্র তুলে দেওয়া হলো। সকলকে বড়দের আমার প্রণাম, ছোটদের অনেক আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমার বেশি কথা বলবো না, কেন এখন অনেকটা টাইম হয়ে গেছে, এখনো অনেকে আছেন যারা এই সম্মানটা পাবেন। তো আমি একটু আমার সঙ্গীত জীবন প্রায় 40 বছর ধরে আমি ছোটবেলা থেকে গান বাজনা করি এবং অনেক স্ট্রাগল করেছি। আজকে যেখানটা এসছে এটা অনেক ঈশ্বরের আশীর্বাদ। আর আমি এখানে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। কৃষ্ণপল্লী যোগাযোগ না করলে হয়তো আমি পেতাম না বঙ্গ শিরোপা সম্মানটা। তো আমি খুব ছোট্ট করে একটু আমার 2 লাইন কলি কি শোনাবো? আমি শ্রদ্ধেয় সলিল চৌধুরীর সুরে লতা মঙ্গেশকর একটি গাওয়া গান গাইছি। না যেও না রজনী এখনো বাকি, আরো কিছু দিতে বাকি, বলে রাত জাগা পাখিরা যেও না। থ্যাংক ইউ। মঞ্চের পরে আহ্বান করব শালনী ভট্টাচার্যের হাতে পুরস্কার এবং সম্মাননা তুলে দিচ্ছেন শ্রীমতী অনামিকা সাহা। আমার মনে হয় দর্শকদের হাতটা একটু কৃপণ হয়ে গেছে। শালনী ভট্টাচার্যের হাতে সাফল্যের সাতবাহন তুলে দেওয়া হচ্ছে মানপত্র এবং বঙ্গ শিরোপা সম্মানের স্মারক। শালনী ভট্টাচার্যকে তার কাজের ব্যাপারে 2-1টি কথা বলবার জন্য অনুরোধ করছি। বারে বারে আর আশা হবে না, তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে, তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে, তুমি না করে গেলে কেহ তা জানে না, বারে বারে আর আশা হবে না, ওরে মন বারে বারে আর আশা হবে না। নমস্কার। এইটাই হলো আসলে আমার চিন্তাধারা। এসি একা, যাবও তো একা। এই যে মাঝের সময়টা সবার সাথে মিলে সমাজের জন্য, মানুষের জন্য, এবং যে অবলা প্রাণীগুলো কথা বলতে পারে না, তাদের দুঃখ কষ্ট জানাতে পারে না, তাদের জন্য কিছু করা। এবং আমার যে বাড়িটি না 1.5 বছর হলো আমরা একটি নতুন বাড়ি নিয়েছি। ওটা আমার বাড়ি না, ওটাকে আমি বলি আমার মন্দির, আমার সেবা কেন্দ্র। নিচটা পুরোটাই
নিচের তলাটা গ্রাউন্ড ফ্লোরটা সেবা কেন্দ্র। আমার ওখানে 20টি খরগোশ আসে আপাতত, খরগোশ যারা রেস্কিউ করি আমরা যাদের, তারা আছেন। প্রচুর পায়রা, কাক, বেড়াল, কুকুর সবাই থাকে ওখানে। প্লাস আমি যে অর্গানাইজেশনটি আমার আছে এবং আমি আমার হাজব্যান্ড মিলে ওটা করি, ডিভাইন কনসালটেন্সি। নামটা শুনেই বুঝতে পারছেন ঈশ্বরের আলয়, কারণ ওখানে যারা আসেন তাদের নানান রকম সমস্যা নিয়ে আসেন। আর সাইকোমেট্রিক কাউন্সিলিং করি আমি ওখানে, মোটিভেশন করি মানুষদের। এবং আমি যেহেতু একজন ইন্টারন্যাশনাল এডুকেশন কনসালটেন্ট, তো যারা বিদেশে যেতে চায় তাদের আইএলটিএস, টোয়েফল, ওইটি ট্রেনিং দেয়া, ডাক্তার নার্স প্রচুর ক্লাস করেন, তাদের পুরো ইমিগ্রেশন প্রসেসিং সব কিছু করি। এই সব কিছু নিয়ে এবং বর্তমানে 2008 থেকে 16 আমার বিশাল বড় ক্যান্সার নামক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে আমি তো হেরে যাইনি, কারণ মিউজিক না একটা বিশাল থেরাপি। এবং মিউজিক বা কবিতা যারা ওনারা আছেন এগুলোর সাথে আমার বিশিষ্ট অতিথি শিল্পীরা, ওনারা জানেন যে শব্দ, সুর কিভাবে মানুষকে প্রচুর প্রতিকূলতা, শারীরিক অসুস্থতা থেকে বার করে দেয়, মানে টেনে বার করে তাকে ইন্সপিরেশন দেয়। তো আমার মিউজিক, আমার লেখালেখি এগুলোই আমার ইন্সপিরেশন। এবং যারা এখানে আপনারা প্রত্যেকে আছেন, বিহাইন্ড দ্য ক্যামেরা সবসময় হিডেন থাকেন, তাদের প্রতিভা এখানে এসে তাদেরকে দেখে আমি অনুপ্রাণিত। তো আশীর্বাদ করবেন আপনারা সকলে, যারা গুরুজনরা আছেন এবং যারা আমার সামনে বন্ধুরা বসে রয়েছেন। আমি যে ব্রতী হয়েছি সমাজের সেবা, মানুষের সেবা, অবলা জীবদের সেবা, এবং সেটা আমার সঙ্গীতের মধ্যে দিয়েও সবাইকে আনন্দ দেয়া, সেটা যেন আমি আমার মৃত্যুদিন পর্যন্ত, মানে গান গাইতে গাইতেই যেন আমি ঈশ্বরের কাছে পৌঁছে যেতে পারি। সবাই ভালো থাকবেন, আপনাদের কর্মের মধ্যে দিয়ে ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে। সঞ্চিতা বন্দ্যোপাধ্যায়কে বিশেষ ভিভিআইপি সম্মানে ভূষিত করবার জন্য শ্রীমতী স্বরলিপি লিপিকে আহ্বান করা হচ্ছে। সঞ্চিতা বন্দ্যোপাধ্যায়কে বিশেষ ভিভিআইপি সম্মানে ভূষিত করা হচ্ছে। আজকে সম্মান প্রাপকদের তালিকায় যারা আছেন তাদের সকলের কাছে আমার একটি বিনীত অনুরোধ, তাদের নিজেদের কাজের ব্যাপারে অত্যন্ত সংক্ষেপে 1 মিনিট 2 মিনিটের মধ্যে বলার চেষ্টা করবেন, কারণ আমাদের এখন দীর্ঘ তালিকা রয়েছে, আপনারা সকলেই জানেন। অত্যন্ত সংক্ষেপে তার নিজের কাজের ব্যাপারে 2-1টি কথা বলবেন। নমস্কার, আমি সবাই কাছে প্রথমে ক্ষমা চেয়ে বসলাম। আমি কোনো কথা বলছি না। এখানে আমার পাশে বসে আছেন শ্রীমতী অনামিকা সাহা মহাশয়া, খুব ভালো লাগছে। এবং ওনার একটা রিসেন্ট ছবি ফুলবিশি ও এডওয়ার্ড, তার একটি জনপ্রিয় গান, তো আমি আমার মতন করে চেষ্টা করছি। লঞ্চ চলে ধীরে ধীরে, মোটর চলে পলকে, মোটর ভিতরে হামাইয়া দেখো দূরের বাজনা বাজে। লঞ্চ চলে ধীরে ধীরে, মোটর চলে পলকে, মোটর ভিতরে হামাইয়া দেখো দূরের বাজনা বাজে। মরার দেশে দিয়া গো ময়না, মাইজি রাখায় পারে, মোটর ভিতরে হামাইয়া দেখো দূরের বাজনা বাজে। থ্যাংক ইউ। এখানে উপস্থিত সকলকে জানাই প্রণাম, এবং উপবিষ্ট সকলকে, মঞ্চে যারা রয়েছেন সকলকেই জানাই প্রণাম। কি ভালো লাগছে ভাবু, ছবিটা হলে চলছে, আর এটা সিলেটি ভাষায় এই গানটা হয়, এবং আমরা 6জন মহিলা এটা গাই। এখন সোহিনী সেনগুপ্ত, তারপর রাইমা সেন, অনন্যা চ্যাটার্জি, আর ওটার নাম ভুলে যাচ্ছি, ও সমাপ্তি, আর আমি তো হুইল চেয়ারে বসে বসেই ওটা নেচে গেছি। তো সেই ভাবুন, ছবি চলছে, তার গান নিয়ে, এটা সব থেকে এই ভাষাটা সিলেটি ভাষা, মানে কিভাবে
ভালো লাগছে এই কারণে, যেহেতু আমি ওখানে অভিনয় করেছি। তো আমার খুব ভালো লাগলো এইটুকু একটা বাচ্চা মেয়ে ওই সিলেটি ভাষার ওই গানে এইটা তুলেও এখানে মঞ্চে গাইলো। অনেক বড় পাওনা, অনেক বড় পাওনা। এরপরে আমরা মঞ্চে আহ্বান করব শ্রীমতী নীলিমা চট্টোপাধ্যায়কে, একজন স্বাস্থ্যকর্মী এবং দুঃসাহসী কোভিড বিশেষ ভিভিআইপি সম্মান প্রদান করা হয়েছে। যারা সম্মান গ্রহণ করবেন তাদের কাছে আরেকবার বিনীত অনুরোধ, আমাদের হাতে কিন্তু সময় খুব বেশি আর নেই আজকে, তো সকলেরই কাছ থেকে আমরা কিছু কথা শুনতে চাইব তার নিজের কাজের ব্যাপারে। বিস্তারিত বলার তো অবকাশ সত্যি একটু কমে এসছে, অত্যন্ত সংক্ষেপে 1 থেকে 1.5 মিনিটের মধ্যে নিজেদের কথা অবশ্যই বলবেন। আমাদের 4টে 4:30-এর মধ্যে হল ছেড়ে দিতে হবে, অলরেডি 3:30 বাজে, সেই জন্য সকলের কাছে আমাদের এই অনুরোধ। বলছি আমি করোনার যোদ্ধা, কিন্তু এই টাইমে আর করোনা যোদ্ধা না থাকাই ভালো, ওই পিরিয়ডে আর না যাওয়াই ভালো। প্রতিদিন আসে দলে শয্যায় রাজা রাজবিছানায় বুদ্ধিরা হেঁকে চলে। রাজার অসুখ ভিখারির জামা সারিয়ে তোলে রোগ, রাজকোষে থাকে রাজভাণ্ডার, রাজা করেন সুখভোগ। সুখভোগ আজ রাজভাণ্ডারে, অসুখ কেন রাজা? অসুখ সারাতে দলে দলে যোগ, ডাক্তার বুদ্ধির হাজার। বোকা কি রাজা, কেন তার রোগে সাজা? যত বড় তুমি সহজ হও রাজা, হবে তুমি তরতাজা। বোকামি অর্থ বোকা নয় যেন, জীবন সাদা সরল। কৃত্রিম থেকে থাকো তুমি দূরে, থাকবে না কোনো গরল। রোগ সারাতে ভিখারি নয়, তোমাকে খুঁজবে মন। হাসি মুখ আর বোকা বোকা ভাব, এ যেন অমূল্য ধন। থ্যাংক ইউ। সময় ক্রমাগত কমে আসছে, সেই কারণে একটু দ্রুততার সঙ্গে আমাদের এই সম্মান প্রদান অনুষ্ঠানটি সম্পন্ন করতে হবে। মঞ্চে মানস বিশ্বাস, তাকে স্মারক, সম্মান, মানপত্র, পুস্তক সমর্পণ করছেন শ্রী শুভম চৌধুরী। মানসবাবুকে তার কাজের ব্যাপারে অত্যন্ত সংক্ষেপে 2-1টি কথা বলার অনুরোধ করছি। সকল গুরুজনকে জানাই শ্রদ্ধা ও প্রণাম, ছোটদের ভালোবাসা ও প্রীতীয় শুভেচ্ছা। আমি সায়েন্সের টিচার, একদিকে ছাত্রছাত্রীদের পড়ানো, তারপরে লেখালেখি জগৎ। ছাত্রছাত্রীদের পড়াতে পড়াতে আমার ছোটবেলা থেকে ক্লাস 7 থেকে আমি গল্প কবিতা লিখতে শুরু করি। তারপরে শিক্ষকতার মাঝে যেটুকু সময় পাই, শিক্ষকতা, সংসার সব কিছু দেখে তার মাঝে যেটুকু সময় পাই, সেইটুকু সময়ের মধ্যে দিয়ে আমার লেখা, আমার 6টা বই আমাদের বইমেলাতে বেরিয়েছে। আপাতত এখনো লিখে যাচ্ছি। জাগরণ জাগাবার জন্য আমার প্রেরণা, নতুন ছেলে মেয়েদের যাতে এই লেখার মাধ্যমে এগিয়ে নিতে পারি তার চেষ্টা জুগিয়ে যাচ্ছি। আপাতত আমার ইচ্ছে, এখনো পর্যন্ত আমরা 200 জন ছেলে মেয়েকে 20 থেকে 22 বছর বয়স তাদের এই লেখার জগতে আনতে পেরেছি। এটাই হচ্ছে আমার প্রেরণা এবং হচ্ছে আমার
বছরেরও বেশি সময় ধরে বিদ্যালয়গুলি সুপরিচালনা প্রস্তুত থাকতে অনুরোধ করব শ্রী অতনু শর্মা ও শিবানন্দ মণ্ডলকে। শ্রী দেবাশিস দেব শর্মাকে তার কাজের ব্যাপারে অত্যন্ত সংক্ষেপে দু একটি কথা বলার অনুরোধ জানাচ্ছি। তাদেরকে আমার অন্তরের শুভেচ্ছা জানাচ্ছি। উপস্থিত সবাইকে আমি পশ্চিমবাংলার প্রায় 20,000 স্কুলের প্ল্যাটফর্ম বেঙ্গল আনএডেড স্কুল অর্গানাইজেশনের রাজ্য সম্পাদক হিসেবে আপনাদেরকে আমার শ্রদ্ধা শুভেচ্ছা। মঞ্চে যারা সম্মানীয় অতিথি আছেন তাদেরকেও আমার শ্রদ্ধা এবং শুভেচ্ছা। আমি যে কাজটা করছি, আমি সারা পশ্চিমবাংলায় পাহাড় থেকে গ্রাম, গ্রাম থেকে সাগর 42 বছর ধরে কাজ করছি। একটাই উদ্দেশ্য, ছাত্র সমাজ তৈরি করতে হবে, ভালো স্টুডেন্ট তৈরি করতে হবে। আজকে এখানে লেখক, কবি, সাহিত্যিক, শিল্পী, শিক্ষাবিদ অনেকেই আছেন যারা আমরা সম্মান নিচ্ছি। আগামী প্রজন্মকে আমরা কি দিচ্ছি? আগামী প্রজন্মে আরো কি করে ভালো শিক্ষক, শিক্ষিকা, অধ্যাপক, অধ্যাপিকা, লেখক, কবি, সাহিত্যিক তৈরি করব? আমি যে কাজটা সারা পশ্চিমবঙ্গের প্রত্যেক শহরে করি, প্রতি বছর আমি 42টা অনুষ্ঠান করি। আমার এই মুহূর্তে সাবজেক্ট হচ্ছে 1 থেকে 8 পর্যন্ত ছেলে মেয়েদেরকে মোবাইল থেকে বিরত করে বুক লাভার তৈরি করে পড়াশোনার প্রতি আকৃষ্ট করা। আমি বিগত 10 বছর এই পশ্চিমবাংলায় মোবাইল অ্যাডিক্টেড অন্তত পক্ষে 36,000 ছেলে মেয়েকে আমি মোবাইল থেকে বিরত করে বাংলার শিশু সাহিত্য, গোপাল ভাঁড়, সুক্তারা, কিশোর ভারতীতে আমি নিয়ে এসেছি। তার জন্যই গত বছর ভারত সরকার আমাকে ভারত রত্ন গৌরব সম্মানে সম্মানিত করেছে। 75টারও বেশি সারা দেশ জুড়ে সম্মান পেয়েছি। একেবারে দরিদ্র পরিবার থেকে উঠে এসে আমি ছোটবেলায় খবরের কাগজের হকারি করে পড়াশোনা করেছি। বইপত্র ম্যাগাজিনের আতুর ঘরে আমার জন্ম হয়েছিল। তাই আমি মালদা থেকে প্রতিজ্ঞা করেছিলাম, যারা যে সমস্ত ছাত্রছাত্রী জীবনে নতুন বই পায়নি, নতুন বইয়ের গন্ধ কি জানে না, তাদেরকে আমি বই দান করব। প্রতি বছর আমি 1000 ছেলে মেয়েদের বই দান করি। আপনাদেরও বলে রাখি, যদি কোনো ছেলে মেয়ে পড়াশোনা করতে চায়, পড়াশোনা করছে, সরকারি বই বিনামূল্যে পাওয়া সত্ত্বেও যদি তার পড়াশোনার ব্যাপারে কোনো হেল্প লাগে, বই লাগে, আমার কে এডুকেশনাল সোসাইটি, কে কর্ম, কে করো শিক্ষার সামাজিক উন্নয়নে, তাই সেই ছাত্র সমাজের পাশে আমি আছি। আপনারা আমাকে আশীর্বাদ করুন যাতে আমি সত্যিকারের সেই সমস্ত ছাত্র তৈরি হোক যাদের মধ্যে ভ্যালু অফ এডুকেশন, মরাল এডুকেশন, নীতি শিক্ষা জাগরিত হোক এবং আমরাই অভিভাবক সমাজ যারা এখানে বসে আছি আমরাই পারি প্রকৃত। আর বিশেষ করে অসংখ্য ধন্যবাদ বঙ্গ শিল্প সন্মান 2026 যারা আয়োজক তাদেরকে। খুব ছোট কথায় বলতে পারি একটা কথা, যেটা বলতে পারি আমরা একদম প্রত্যন্ত গ্রাম থেকে নাচ শেখার কথা তো অনেক দূরের কথা, নাচবো এই ব্যাপারটা ভাবতে তখন অনেক ভয় লাগতো। বাবা মা বিশেষভাবে সাপোর্ট করেছেন, প্রচুর সাপোর্ট করেছে। একদম প্রত্যন্ত গ্রাম, কোনোদিন অনেক বড় হয়ে গিয়ে টিচার নিয়েছি আমরা, শিক্ষক পেয়েছি, তার নাম না করলে নয়। উদয়শঙ্কর রায়ের পর তো সুমিতনাথ মহাশয়, উনি আমাদের গুরুদেব। আর যেখান থেকে বড় হয়েছি, যিনি দাদা বললো এক্ষুনি যে ছেলেরা নাচ করলে অনেক কথা শুনতে হয়, এখন পর্যন্ত সেটা শুনতে হয় আমাদের বাবা মাকে। আর যেটা একটু আগে শুনলাম কথাটা, যে সময় খুব কম আজকে স্টেজটায়, আমাদের জীবনের সময় খুব কম। তো আমাদের যেটা লক্ষ্য সেটা আমরা সবাই মিলে পূরণ করবো নিজের নিজের জায়গায় দাঁড়িয়ে। অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন এবং সবার দীর্ঘায়ু কামনা করি। করা হচ্ছে বিশেষ সাধারণ সম্মান তুলে দিচ্ছেন স্বরলিপি ডিগ্রি। অতনু শর্মা ও শিবানন্দ মণ্ডল।
একটা সময় ছিল যখন ছেলেরা নাচলে নানা রকম কটূক্তি শুনতে হতো, বা নাচের কাজ করলে বা কোরিওগ্রাফি করলে। দিন বদলেছে, সময় বদলেছে, ভাবনা চিন্তা বদলেছে। আমাদের মাথায় রাখতে হবে, আমরা কিন্তু শিবকে নটরাজ বেশে পূজা করি, এবং সেই নটরাজ মূর্তি কিন্তু তাণ্ডব নৃত্যের এক অন্য অঙ্গ। বর্তমান দিনে যারা যারা কোরিওগ্রাফার আছেন, বহু পুরুষ আর কি, তারা এই কাজে এগিয়ে আসছেন, এই শিল্পটাকে নিয়ে নতুন করে ভাবনা চিন্তা করছেন। এটা অত্যন্ত আশার কথা, আনন্দের কথা। অতনু শর্মা ও শিবানন্দ মণ্ডল, তাদের কাজের ব্যাপারে তারা যদি জানাতে হয়, যে কোনো একজন অত্যন্ত সংক্ষেপে দু একটি কথা বলবেন। করছি শ্রী অরিন্দম চক্রবর্তীকে। অবসর স্মারক সমর্পণ করা হলো, সঙ্গে মানপত্র। বঙ্গ শিরোপা সম্মান 2026-এর অনুষ্ঠানে বাগবাজার ফণীভূষণ বিদ্যা বিনোদ মঞ্চে আমরা সকলে রয়েছি। শ্রী অরিন্দম চক্রবর্তীকে দু একটি কথা বলার অনুরোধ করি। নমস্কার। আমাদের অভিষিক্তা কালচারাল ইউনিট এবং এনারাই বছর যারা যারা এই বঙ্গ শিরোপা সম্মান 2026 পেলেন, তারা এসছেন আমাদের এখানে। সবাইকে আমার তরফ থেকে শুভেচ্ছা, অভিনন্দন জানাই। দু একটা কথা ছোট্ট করে বলি। যে পরিচয়টা ওনারা আমায় দিলেন, সেটা হচ্ছে আমি একজন সরকারি আধিকারিক ছিলাম, অবসর গ্রহণ করেছি চাকরি থেকে, কিন্তু আমি লেখালেখি জগতের সাথে জড়িত। নৈহাটিতে আমি এখন থাকি, কিন্তু রানাঘাট হচ্ছে আমার একদম জন্মস্থান, এবং কবি জয় গোস্বামী এবং জয় দাদা, আমরা একই পাড়ায় বাস করতাম রানাঘাটে। সেখান থেকে কবিতা লেখার একটা অভ্যাস। তারপরে 2021 সাল থেকে আমি গীতিকার হিসেবে একটি পরিচিতি পাই। সেটা প্রথমে রূপঙ্কর বাগচি আমার 12টা গান গেয়েছেন, তার সঙ্গে পৌশালী ব্যানার্জি, মেঘলা দাশগুপ্ত, তার সঙ্গে অন্বেষা দত্তগুপ্ত, এবং গত মাসে দুর্নিবাস সাহা। আমার টোটাল প্রায় 30খানা গান এনারা গেয়েছেন। আমি অত্যন্ত গর্বিত। কিন্তু আমি বেসিক্যালি আমি কবিতার জগতের মানুষ, এবং আমি সেখান থেকে গানে এসেছি। সুতরাং কবিতা হচ্ছে আমার ভিত। কারণ বিভিন্ন এখানে আর যে রয় রয়েছেন, বা আমার এফএমটার সঙ্গে আমার খুব ভালো কানেকশন ছিল, এবং আমার কবিতা সেখানে রেগুলার অন এয়ার হতো বিশেষ কোনো চ্যানেল থেকে। আমি একটা ছোট্ট কবিতা দিয়ে আমি শেষ করছি আজকের অনুষ্ঠান। আমার লেখক কবিতার নাম হচ্ছে আপন পর। মনের কথা। শ্রী কার্তিক সামন্ত হাতে সম্মাননা প্রদান করছেন শ্রীমতী স্বরলিপি। মানপত্র এবং স্মারক তুলে দেওয়া হলো শ্রী কার্তিক সামন্ত হাতে। শ্রী কার্তিক সামন্তকে কিছু বলবার অনুরোধ করছি। ওম সহনাবতু সহনো ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বী নামধিতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি। অবিভক্ত মেদিনীপুর জেলার যখন ছিল বিদ্যাসাগর মহাশয়, তেনার আদর্শকে নিয়ে আমার কাজ। একটাই কথা, আপনারা আমার যে ক্রিয়াকলাপ ফেসবুকে অনেকেই আছে দেখেছেন,
আমি একটা এলাকার মধ্যে কাজ করি না, সারা পশ্চিমবঙ্গ জুড়ে। এবং সব থেকে আমার গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে একটি অনাথ আশ্রম আমার রয়েছে, সেখানে 100 জন অনাথ শিশু রয়েছে। আমি ধন্যবাদ জানাবো অভিষিক্তা কালচারাল ইউনিট এবং আমাদের মাননীয়া কৃষ্ণকলি ম্যাডামকে। উনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, সম্মান দিচ্ছে। এবং আমার প্রায় 300 থেকে 350 জন রক্তযোদ্ধা রয়েছে। আপনারাও যদি কেউ প্রয়োজন হয় কোনোদিন বিপদের সময়, আমরা কিন্তু মেদিনীপুর থেকে ছুটে আসবো। আমাদের নেতা হচ্ছে বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দের আদর্শে আমরা অনুপ্রাণিত। শুধু এটাই নয়, নর্থ বেঙ্গলেও আমার বিভিন্ন ভূমিকা রয়েছে। কর্মহীন শ্রমিক থেকে শুরু করে, বন্যা থেকে শুরু করে সমস্ত কিছু এটা আমরা করে থাকি। সব থেকে নিজেদের আমরা রক্ত দিয়ে মানুষকে বাঁচাই, এই যে লড়াইটা আমরা চালিয়ে যাচ্ছি। এবং রক্তযোদ্ধাদের আমি শ্রদ্ধা জানাই। আপনারা দেখবেন বর্তমানে রক্ত নেওয়ার সময় দেখবেন আমাদের হাত থেকে আমি সম্মানে ভূষিত হয়েছি ভারত ভূষণ ন্যাশনাল অ্যাওয়ার্ড। এবং পরের 9 আগস্ট আমাকে বিভিন্ন মন্ত্রীজি আমাকে আমন্ত্রণ করেছেন, ভারত গৌরবে ভূষিত করবেন। শিক্ষক ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী, স্বনামধন্য পরীক্ষক হিসেবে তাকে জাতীয় পুরস্কার দেওয়া হয়েছে। এর পাশাপাশি একজন প্রখ্যাত আবৃত্তিকার, সৃষ্টি নামক একটি সাংস্কৃতিক প্রশিক্ষণ কেন্দ্রের কর্ণধার ও অধ্যক্ষ তিনি। বাচিক শিল্প জগতে এক সুপরিচিত ব্যক্তিত্ব। বাচিক শিল্প জগতে তার অবদানের জন্য তাকে বিশেষ সাধারণ সম্মানে ভূষিত করা হচ্ছে। বিশেষ সাধারণ সম্মান তুলে দেওয়ার জন্য আর.জে. রয়কে অনুরোধ করছি। শ্রী সঞ্জীব কুমার সরকারকে সংক্ষেপে 2 কথা বলতে অনুরোধ করি। একজন আবৃত্তিকার ও আবৃত্তি শিক্ষক হিসাবে আমাকে এই বঙ্গশিল্পা সম্মানে বেছে নেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাই অভিষিক্তা কালচার ইউনিট ও ইনার আই এর কর্মকর্তাদের। এখানে উপস্থিত গুরুজনদের আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি, রইল ছোটদের প্রতি ভালোবাসা। যেহেতু আবৃত্তিকার হিসাবে আমাকে বেছে নেওয়া হয়েছে বঙ্গশিল্পা সম্মানের জন্য, আমার মরণ পাওয়া দেখুন তো এদিকে আমাদের বিশ্বাস ঈশ্বর আছেন। কেউ বলেন ঈশ্বর আছেন মন্দিরে, কেউ মসজিদে, কেউ গির্জায়, গুরুদুয়ারায়, মঠে। রবি ঠাকুরের কথায় মানুষের উপর বিশ্বাস হারানো পাপ। একজন মানুষ যখন এক বৃদ্ধকে হাত ধরে রাস্তা পার করে দেয়, তাকে কি ঈশ্বর বলা যায় না? তেমনই একজন ঈশ্বর ছিলেন মেদিনীপুরের নাচিন্দার ঈশ্বরচন্দ্র সাউ। তিনি তার সমস্ত জমি জমা ঘর বাড়ি বিক্রি করে নগদ 2 লক্ষ টাকা পাশে এক স্কুলকে দান করেছিলেন। তিনি কি ঈশ্বর নন? এই বাস্তব ঘটনার উপরে নির্ধারিত মালদার বিশিষ্ট কবি অনির্বাণ ভট্টাচার্যের লেখা ঈশ্বরের সন্ধানে। আজ আমরা মানব ঈশ্বরের উপাসক। হে আমাদের উপাস্য ঈশ্বর, তোমাকে ভজনা করেছি কতদিন। তোমার প্রতীক্ষায় উৎসুক হয়েছে আমাদের সমস্ত শরীর। তোমাকে ভজনা করেছি মন্দিরে, তোমাকে ভজনা করেছি মসজিদে, তোমাকে ভজনা করেছি গির্জায়, গুরুদুয়ারায়, মঠে। কই তুমি আসনি তো? তোমার প্রতীক্ষায় যখন আকুল হয়েছি, তুমি সরে গেছো ক্রমাগত দূরে। আজ সময় বড় দুঃস্বপ্নময়, ধ্বংসের দাবানলে মানুষ প্রতীয়মান। কই তুমি দেখো না তো? আজ মানুষে মানুষে লড়াই আমাদের ভালো লাগে না। অফিসে অফিসে ঘুষের রাজত্ব আমাদের ভালো লাগে না।
স্মাগলার আর পুলিশের বন্ধুত্বপূর্ণ আড্ডায় মদের ফোয়ারা আমাদের ভালো লাগে না। দোকানে দোকানে পর্নোগ্রাফি গান হিসেবে তাকে ভিভিআইপি সম্মানে ভূষিত করা হচ্ছে। এলা বোসের হাতে তার ভিভিআইপি সম্মান তুলে দিচ্ছেন শ্রীমতী অনামিকা সাহা। সামান্য দু একটি কথা শুনুন। শুভ বিকেল, আমার নাম এলা বোস। আমি বহুদিন যাবৎ লেখালেখির সঙ্গে যুক্ত। আমি পেশায় শিক্ষিকা এবং তার সঙ্গে আমার একটি নিজস্ব প্রকাশন সংস্থা আছে যার নাম কথা নিয়ে প্রকাশন। আজকে প্রথম থেকেই কথা এবং শব্দ নিয়ে অনেক কথা হয়েছে। আর দিদি আমাদেরকে বললেন স্বপ্ন দেখাচ্ছে না ছাড়তে, তাই আমার স্বপ্ন কথা নিয়ে অনেক বেশি করে এগিয়ে নিয়ে যাওয়া। একটুখানি বলে কথা নিয়ে বিশেষ করে কাজ করছে ছাত্রছাত্রীদেরকে নিয়েই। যে সমস্ত ছাত্রছাত্রীরা ভালো লিখতে পারে, ভালো তাদের লেখনী প্রতিভা, কিন্তু তারা প্ল্যাটফর্ম পায় না, তারা লেখা কোথায় জমা দেবে বা কোথায় কি করবে সেটা। শিশুদের চিকিৎসার জন্য উৎসর্গ করেছেন। সমাজ সচেতনতা, সমাজ সেবা ও মানবতার প্রতীক হিসেবে তাকে বিশেষ ভিভিআইপি সম্মানে ভূষিত করা হচ্ছে। ডক্টর দীপক দীক্ষিতকে সম্মাননা প্রদান করবার জন্য আর.জে. রয়কে অনুরোধ করছি। প্রস্তুত থাকার জন্য অনুরোধ করছি শ্রী শিবরাম দেকে। দমদমে একটা ট্রেনিং সেন্টার চালাই, VIHM। সবাইকে বলা রইল, দুস্থ ছেলে মেয়ে থাকলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক 17 থেকে 30 আমাকে পাঠাবেন। আমি তাদেরকে তৈরি করব, পড়াশোনা করাবো, বইপত্র দেবো, ইউনিফর্ম দেবো, চাকরির সুযোগ করে দেবো, আজীবন জব গ্যারেন্টি থাকবে। আজ অব্দি 20,000 ছাত্র হয়ে গেল 2000 সাল থেকে। 20,000 ছাত্র, এখন তাদের মধ্যে 1,000 মধ্যে বিদেশি আছে, 19,000 ইন্ডিয়ার মধ্যে কাজ করছে। এবং তারা আজকে আমাকে ভীষণভাবে সাহায্য করে আমার সমাজসেবামূলক কাজগুলোতে। আমার বইয়ের ক্ষেত্রে যেমন আমার বইয়ের লভ্যাংশগুলো অনাথ বাচ্চাদের জন্য চলে যায়, ক্যান্সার পেশেন্টদের জন্য। অলরেডি 500 মতো বই দুটো সেটে বিক্রি হয়েছে। সেটা আমি রথীন্দ্র মঞ্চে 29শে মে অনাথ ক্যান্সার বাচ্চাদের হাতে তুলে দিতে পেরেছি, ডাক্তারবাবুদের হাতে, এবং সেটা আমার কাছে অনেক বড় পাওয়া। সেই কাজে আমার ছাত্রছাত্রীরা আমাকে সাহায্য করে। আমার ভাই আছে রাজা ঘোষ, শান্তনারা আছে, এরা আমাকে ভীষণভাবে সাহায্য করে। বিদেশ থেকে ছেলেরাও আমাকে অনেকভাবে সাহায্য করে। এবং আমি এটা একটা কবিতা দিয়ে শেষ করি, কারণ দুটো বই বেরিয়েছে, কবিতা না বললেই নয়। বাঙালি হিসাবে বঙ্গশিরোপা, সেখানে একটা বাংলা কবিতা বলতেই হয়। লেখক হিসেবে বাংলা সাহিত্য জগতে সমাদৃত। তার লেখা পাঠক মহলে যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছে। আর তিনিও নিজের লেখার মধ্যে দিয়ে বেঁচে থাকতে চান চিরকাল। বাংলা সাহিত্যে তার অবদানের জন্য তাকে বিশেষ ভিভিআইপি সম্মানে ভূষিত করা হচ্ছে। আমরা শিবরাম দের নাম ঘোষণা করেছিলাম। তনয় ঘোষের একটি পারিবারিক এমার্জেন্সি এই মুহূর্তে উনি জানতে পেরেছেন, যে কারণে একটু তাড়াতাড়ি ওনাকে চলে যেতে হচ্ছে। তুলে দিচ্ছেন শ্রীমতী অনামিকা সাহা। তনয় ঘোষকে ভিভিআইপি সম্মান তুলে দিচ্ছেন শ্রীমতী অনামিকা সাহা। এরপরে আমরা মঞ্চের পাশে প্রস্তুত থাকতে অনুরোধ করছি। মোবাইল নিয়ে যারা আছেন বসে যান, সামনে মোবাইল নিয়ে যারা আছেন একটু বসে যান, সামনে মোবাইল নিয়ে যারা আছেন বসে যান। স্টেজে অনেকটা জায়গা আছে, যারা পেছনে আছেন একটু সাইডে চলে আসুন। স্টেজে জায়গা আছে, পেছনে যারা আছেন সাইডে চলে আসুন।
পেছেওয়ালা যে আছে সামনে চলে আসুন, আপনি ঢেকে যাচ্ছেন। আপনার সবাই ঘোরা এগিয়ে এসে সবার সঙ্গে একটা ফটো সেশন অর্গানাইজ হচ্ছে। মঞ্চটা খুব